আচ্ছা, আজকে আমাদের পাওয়ার সিস্টেম প্রোটেকশনের লেকচার 6। আমরা লাস্ট লেকচারে হচ্ছে আমরা সার্কিট ব্রেকারটা নিয়ে শুরু করেছিলাম। বিভিন্ন টাইপের সার্কিট ব্রেকারকে আমরা দেখেছিলাম, রেটিংস দেখেছিলাম আমরা, এবং এয়ার সার্কিট ব্রেকারটা নিয়ে আমরা একটু বিস্তারিত পড়েছিলাম এবং কীভাবে আরকে এক্সটিংগুইশ করা হয় এয়ার সার্কিট ব্রেকারে সেটা দেখেছিলাম। আজকে আমরা দুটো টাইপের সার্কিট ব্রেকার নিয়ে পড়াশোনা করব। একটা হচ্ছে ওয়েল সার্কিট ব্রেকার, একটা হচ্ছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার। আপনারা বুঝতেই পারতেছেন যে ওয়েল সার্কিট ব্রেকার যেটা, সেটাকে আর্ক এক্সটিংগুইশিং মিডিয়াম হিসেবে আমরা ওয়েল ব্যবহার করে থাকি, বা ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টটা আমাদের ওয়েলের মধ্যে সাবমার্জ বা নিমজ্জিত থাকে। আর হচ্ছে আমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারটা সম্পূর্ণ বায়ুশূন্য স্থানে আর্কে এক্সটিংগুইশ করা হয়। সো আমরা একটু দেখি যে কি বলা হয়েছে ওয়েল সার্কিট ব্রেকারে। মিনারেল ওয়েল হ্যাজ বেটার ইনসুলেটিং প্রপার্টি দ্যান এয়ার। আমরা যে এয়ারের সার্কিট ব্রেকারে সেটার যখন রাপচারিং ক্যাপাসিটিটা দেখেছিলাম বা ফল্ট কারেন্ট ক্লিয়ারিং যে ক্যাপাসিটিটা দেখেছিলাম সেটা কম দেখেছিলাম, কিন্তু ওয়েল সার্কিট ব্রেকারে আমরা বেশি দেখেছি, যে দেখেছিলাম আর কি। কেন বেশি হয়? কারণ হচ্ছে ওয়েলের ইনসুলেটিং প্রপার্টিটা এয়ারের থেকে বেশি হয় এবং এর ডাইইলেকট্রিক স্ট্রেংথটাও বেশি হয় আর্ক এক্সটিংগুইশ করার জন্য। In well circuit breaker, the fixed contact and the moving contacts are emerge inside the insulating well. সো আমরা বলেছি যে এই যে ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্ট এটা ওয়েলের মধ্যে সাবমার্জ বা ইমার্জ করা থাকে বা ডুবানো থাকে, এটা বলা হয়েছে। তারপরে whenever there is a separation between ক্যারিং কন্ট্যাক্টস ইন দ্য ওয়েল, যে এই দুইটো কন্ট্যাক্টের মধ্যে ধরো যে একটা সেপারেট হয়ে গেল, বা ফল্ট কন্ডিশনের জন্যই কিন্তু সেপারেটটা হয়, এটা আমরা আগে দেখেছেন। The arc in the circuit breaker is initiated at the moment of separation of contacts, যেটা বলা হয়েছে মুভিং কন্ট্যাক্ট এবং ফিক্সড কন্ট্যাক্টের মধ্যে যখনই আমাদের কোনো সেপারেশন হবে আর্ক ক্রিয়েট হওয়া শুরু করবে। অ্যান্ড ডিউ টু দিস আর্ক দ্য অয়েল ইজ ভ্যাপোরাইজড, এর মধ্যে যে অয়েলটা থাকে আর্ক ক্রিয়েট যখন হয় তখন কিন্তু হিটেড হয়ে যায়। অয়েলটা হিটেড হতে হতে একসময় গিয়ে সে ফুটতে থাকে বা বয়েল হয়ে যায় বা গ্যাস হয়ে যায়। তখন oil is vaporized and decomposed, mostly hydrogen gas, যে এই যে অয়েলটা যে সে ডিকম্পোজ হয়ে গেল, গরম হয়ে ভ্যাপারাইজ হয়ে গেল, মোস্টলি এই যে গ্যাসটা যে রিলিজ হবে সেই গ্যাসটা হচ্ছে আমাদের হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, অ্যান্ড আলটিমেটলি ক্রিয়েটস এ হাইড্রোজেন বাবল অ্যারাউন্ড দ্য আর্ক, যে এই আর্কটা যে ক্রিয়েট হয়েছিল এর চারপাশে হাইড্রোজেনের একটা বাবল তৈরি হবে। এই বাবলটা করবে কি, আর্ককে সেকেন্ড টাইম রিস্ট্রাইক করা থেকে বিরত রাখবে, মানে চারপাশে একটা আবরণ তৈরি করবে যে না আর্কটাকে আবার নতুন কোনো আর্ক এসে তার সাথে জয়েন করতে না পারে। দিস হাইলি কম্প্রেসড গ্যাস বাবল অ্যারাউন্ড দ্য আর্ক প্রিভেন্টস দ্য রিস্ট্রাইক অফ দ্য আর্ক আফটার দ্য কারেন্ট রিচেস জিরো ক্রসিং অফ দ্য সাইকেল। সো আমাদের হচ্ছে যখন জিরো ক্রসিংয়ে আসবে তখন আমাদের আগের থেকেই যে আর্ক ভ্যাপোরাইজড হাইড্রোজেন গ্যাসটা সেটা আর্কের চারপাশে একটা বাবল তৈরি করে রাখবে। যখন জিরো ক্রসিংয়ে আসবে তখন আর্কটা অটোমেটিক্যালি এক্সটিংগুইশড হয়ে যাবে। সো দেখা যাচ্ছে যে এটা কীভাবে কাজ করে। দ্য ওয়েল সার্কিট ব্রেকার ইজ দ্য ওয়ান অফ দ্য ওল্ডেস্ট টাইপ অফ সার্কিট ব্রেকার্স। আচ্ছা, ওল্ডেস্ট টাইপ অফ মানে হচ্ছে যে এই জিনিসটা অবশ্যই এখন আর ব্যবহার করা হয় না, এই জন্য এটাকে ওল্ডেস্ট টাইপ বলা হয়েছে। যেটা আগে ব্যবহার করা হতো এখন ব্যবহার করা হয় না। কী জন্য ব্যবহার করা হয় না এখন সেটা আমরা সামনে দেখব। মেইনলি হচ্ছে এটা আমাদের একটু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। অয়েল থাকে, এখানে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে আর্ক ক্রিয়েশনের সময়। সো এটা আমাদের একটু বিপজ্জনক এটা ব্যবহার করাটা। তারপর আমরা দেখি যে কী বলা হয়েছে। দ্য আর্ক উইল প্রডিউস র্যাপিডলি গ্রোয়িং গ্যাস অ্যারাউন্ড দ্য আর্ক, যেটা আমরা বলা হয়েছে যে আর্কটা হাইড্রোজেন গ্যাসের একটা বাবল তৈরি করবে, সেটা বলা হয়েছে। As the moving contact move away from the fixed contact and the length of the arc is increased, as a result the resistance of the arc increases, সেটা আমরা বুঝতেই পারছি যে মুভিং কন্ট্যাক্টটা ফিক্সড কন্ট্যাক্ট থেকে দূরে সরে যাওয়ার কারণে এমনি আর্কের লেংথটা ইনক্রিজ হয়ে যায় এবং রেজিস্ট্যান্সটা ইনক্রিজ হয়ে যায় আর কি। যেটা রেজিস্ট্যান্স বেড়ে পরে সিস্টেমের যে ভোল্টেজটা সেটা সেই ভোল্টেজটা রেজিস্ট্যান্সকে এড়িয়ে আমাদের নতুন করে সাপ্লাই দিতে পারে না বা আর্কে এক্সটিংগুইশ করে দেয়। This increased resistance causes the lowering the temperature and hence reducing the formation of gases surround the arc. আচ্ছা, এই অয়েলের মধ্যে এখন আমাদের যে হিটটা প্রডিউস হয়েছে এটা আমাদের এই যে টেম্পারেচারটাকে লো করে দেয়, যে অয়েলটা ডিসিপেট হয়ে হিটটা ডিসিপেট হয়ে যায় অয়েলের মধ্য দিয়ে, সেটা বলা হয়েছে। অ্যান্ড রিডিউসিং দ্য ফর্মেশন অফ দ্য গ্যাসেস সারাউন্ড দ্য আর্ক, যেহেতু আমাদের টেম্পারেচারটা কমে গেল গ্যাসটা ডিকম্পোজ কমে যাবে এবং আমাদের হাইড্রোজেন গ্যাসটাও
মানে চতুর্পাশে ইয়া হওয়া কম করবে আর কি। আচ্ছা, এটা আমাদের একটু ফিগারটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের বুশিং বা ইনসুলেটর যেটা, আর তারপর এটা কন্ডাক্টর বা লাইন যেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের ফিক্সড কন্ট্যাক্ট, এটা মুভিং কন্ট্যাক্ট। এটা আপাতত এখানে উপরে লেগে থাকে, যখন আমাদের কোনো ফল্ট হয় তখন নিচে নেমে আসে এবং এই যে এর মাঝে দিয়ে আর্ক ক্রিয়েট হয়, এবং যখন আমাদের আর্ক ক্রিয়েট হয় ওই ওয়েলটা হিটেড হয়ে ভ্যাপোরাইজড হয়ে এর চারপাশে আমাদের এই যে বাবল, হাইড্রোজেন বাবল তৈরি করে, যেটা যখন আমাদের ন্যাচারাল জিরো ক্রসিংয়ে চলে যাবে কারেন্টটা, সেটা আর্কটাকে রিস্ট্রাইক করা থেকে বিরত রাখবে, এই যে বাবুলগুলো যে ক্রিয়েট হয়। আচ্ছা, ওকে। তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা দেখা যাক। আচ্ছা, মিনারেল অয়েল হ্যাজ বেটার ইনসুলেটিং প্রপার্টি দেন এয়ার, যেটা আগেই বলা হয়েছে। অয়েল প্রোভাইডস কুলিং বাই হাইড্রোজেন ক্রিয়েটেড বাই আর্ক। আচ্ছা, হচ্ছে আমাদের যে আর্কটা ক্রিয়েট হয়েছিল, যে এর মাধ্যমে তো একটি হিট প্রডিউস হবে, যার জন্য গ্যাসটা ভ্যাপোরাইজড হবে। এই গ্যাসটাকে আমাদের যেহেতু অয়েলের আমাদের ঠান্ডা, দ্রুত গরম হয়, দ্রুত ঠান্ডা হয়, সেই প্রপার্টি কাজে লাগিয়ে আমরা অয়েলটাকে ঠান্ডা করতে পারবো। অয়েল ইজ ইজিলি অ্যাভেলেবল। অয়েল যে কোনো ধরনের অয়েল, আমরা জানি যে এটা পেট্রোলিয়াম অয়েল টয়েল এগুলো আমাদের অনেক অ্যাভেলেবল থাকে। তারপরে আমরা ইট হ্যাজ ওয়াইড রেঞ্জ অফ ব্রেকিং ক্যাপাবিলিটি, সেটা আমরা ওই ভোল্টেজটা অনেক, যে হাই রেটিং ফল্ট ক্লিয়ারিং ক্যাপাসিটি, রাপচারিং ক্যাপাসিটি অনেক বেশি, সেটা আমরা দেখেছিলাম। ডিসঅ্যাডভান্টেজ এবার আসি, যেটা আমি আগে বলেছিলাম আগুন ধরে যেতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ওয়েল সার্কিট ব্রেকারের। এটা বলা হয়েছে যে ইট ইজ ইনফ্লেমেবল অ্যান্ড দ্যার ইজ এ রিস্ক অফ ফায়ার, যেটা আমরা বলেছি। ইট মে ফর্ম অ্যান এক্সপ্লোসিভ মিক্সচার উইথ এয়ার, যে আমাদের হচ্ছে যে বাইরে যে এয়ার থাকে তার সাথে এটা একটা এক্সপ্লোসিভ মিক্সচার তৈরি করতে পারে। ইট রিকোয়ার্স মেনটেন্যান্স, কারণ আমাদের যে অয়েলটা আসতেছে ডিকম্পোজ হচ্ছে, হাইড্রোজেন গ্যাস হচ্ছে, এই যে এই হাইড্রোজেন গ্যাসটাকে আমাদের যদি অনেক বেশি জমে যায়, সব বাস্ট আউট করতে পারে, সেইটাকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। তারপর হচ্ছে আমাদের অয়েলটাকে চেঞ্জ করে করে দিতে হবে, ডিকম্পোজড অয়েল আমরা বেশি দিন ব্যবহার করতে পারবো না, এটাকে বলা হয়েছে। অ্যাবজর্বস ময়েশ্চার, সো ডাইইলেকট্রিক স্ট্রেংথ রিডিউসেস, এটা বাইরে থেকে ময়েশ্চার নিয়ে নেয়, হাইড্রোজেন গ্যাসের জন্য ময়েশ্চার ক্রিয়েট করে, যেটা আমাদের ডাইইলেকট্রিক স্ট্রেংথটাকে কমিয়ে দেয়। ওয়েল লিকেজ প্রবলেম থাকে, এই ড্রামের মধ্যে ওয়েল থাকে যেটা লিকেজ হতে পারে। ওয়েল হ্যাজ টু বি রিপ্লেসড আফটার সাম অপারেশনস বিকজ অফ দ্য কার্বনাইজেশন অফ দ্য ওয়েল, যেটা আপনারা জানেন যে ওয়েলটা ডিকম্পোজ হয়ে যে ওয়েলের মধ্যে যে কার্বন থাকে সেটা আমাদের এর আলাদাভাবে কার্বন এখানে জমা হতে পারে বা ডিকম্পোজ হতে পারে, হাইড্রোজেন গ্যাস ডিকম্পোজ হতে পারে, সেটা আমাদের প্রবলেম, সেটা বলা হয়েছে। আচ্ছা, এই ওয়েল সার্কিট ব্রেকারটা আমাদের গেল। আমরা মিনিমাম ওয়েল সার্কিট ব্রেকারটা নেক্সট একটা ক্লাসে পড়বো, তার আগে আমরা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারটা দেবো। পরে এয়ার ব্লাস্টটাও আমরা আপাতত স্কিপ করব, আমরা এখন ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারটা দেখব। আচ্ছা, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে আমরা আর্ক এক্সটিংগুইশিং মিডিয়াম হিসেবে আমরা কি ইউজ করি, আমরা ভ্যাকুয়াম বা বায়ুশূন্য স্থান ইউজ করি। সো এখানে আমাদের আমরা যে এয়ার সার্কিট ব্রেকার সেখানে আমাদের এই যে বাতাসের মধ্যেই যে পার্টিকেলগুলো সেটা আয়োনাইজড হয়ে যায়, কিন্তু যখন আর্ক এর মধ্যে দিয়ে আর্কটা ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে যে গ্যাপটা, তার মধ্যে বাতাসই কিন্তু আয়োনাইজড হয়ে আর্কের ক্রিয়েট করে। ওয়েলে কি হয়, ওয়েলে হচ্ছে আমাদের যে আর্কটা যে ক্রিয়েট হয় সেটা আমাদের যে কোয়েঞ্চিং মিডিয়ামটা থাকে সেটা ওয়েল থাকে, এবং ওয়েলটা হিটেড হয়ে আমাদের ডিকম্পোজ হয়ে হাইড্রোজেন গ্যাস হয়ে যায়। কিন্তু ভ্যাকুয়ামে আমাদের এই আর্কটা ক্রিয়েট হওয়া কীভাবে হবে সেটা আমরা দেখব। ভ্যাকুয়ামে তো কোনো বাতাস নাই, সো বাতাসকে সে আয়োনাইজ করতে পারবে না। সো কীভাবে হবে আমরা দেখব, তার আগে একটু আমি দেখে নিই। Vacuum interrupters installed in indoor switch gear up to 36 kilovolt. আচ্ছা, ইনডোর সুইচ গিয়ারে 36 কিলোভোল্ট পর্যন্ত আমাদের ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারটা আমরা ব্যবহার করতে পারি। এখানে কিন্তু দুটো টাইপ আছে, একটা হচ্ছে আমাদের ইনডোর টাইপ, এটা 36 কিলোভোল্ট পর্যন্ত মেনটেন করতে পারি, এটা হচ্ছে আউটডোরটা দেখেন যে বাইরের পোর্শনটুকু সেটা হচ্ছে আমাদের সিল্ড পোর্শন হতে হবে, বা আমাদের যেহেতু এটা বায়ুশূন্য একটা চেম্বার রাখতে হবে ভিতরে, কোনো লিকেজ থাকতে পারবে না, পুরোটাই একটা সিল্ড পোর্শন হতে হবে, সেটা এখানে ছবি দেখে আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, তারপরে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার্স সুইটেবল ফর আউটডোর ইনস্টলেশন হ্যাভিং 2 or more ইন্টারাপ্টার্স ইন সিরিজ পার পোল। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বলা হয়েছে, যে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে আউটডোর ইনস্টলেশন এবং দুটো আর তার চেয়েও বেশি ইন্টারাপ্টার থাকে, সিরিজে থাকে, পার পোলে সিরিজে থাকে আর কি। এটা কেন বলা হয়েছে, কারণ আমরা জানি যে এসি ভোল্টেজের আমরা এই যে
বারবারই দেখিয়েছিলাম যে জিরো ক্রসিংয়ের জন্য একটা এই যে সাইকেল যাচ্ছে, এই সাইকেলের মধ্যে ধরা যাক যে এখান থেকে শুরু হয়েছে সাইকেলটা, আমাদের জিরো ক্রসিং পয়েন্ট এটা একটা, জিরো ক্রসিং পয়েন্ট এটা আরেকটা, এটা কিন্তু থার্ডটা যেটা এটা কিন্তু নেক্সটে আরেকটা সাইকেল শুরু হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। সো এইখানে একটা জিরো ক্রসিং আমাদের, এইখানে একটা জিরো ক্রসিং, এই থার্ডটা হচ্ছে পরেরটার জন্য। আমরা তাহলে বলতে পারি যে একটা সাইকেলের মধ্যে আমাদের দুইটা জিরো ক্রসিং পয়েন্ট আসে। সো এই দুইবার আমাদের টাইম পাবো একটা সাইকেলের মাঝে আমাদের এই যে আর্কটাকে এক্সটিংগুইশ করার জন্য। সো এখানে যখন আমাদের ভোল্টেজের পরিমাণটা জিরো হয়ে যাবে তখন আমরা আর্কটাকে এক্সটিংগুইশ করে দেবো, যেন এরপরে এই যে আমরা যে এই জায়গায় যাই আবার এক্সটিংগুইশ করতে যাই তখন আবার আমার নেগেটিভ হাফ সাইকেলের জন্য যে কারেন্টটা থাকবে সেটা থেকে আর্কটাকে আবার রিস্ট্রাইক হয়ে যেতে পারে। সো আমরা জিরো ক্রসিং যে দুইবার পাবো এর মধ্যেই আমাদের আর্কটাকে এক্সটিংগুইশ করতে হবে। এই জন্য আমাদের সিরিজে দুইটা অর মোর ইন্টারাপ্টার থাকতে পারে, যে দুইটা দিয়ে তো আমরা দুইটা যে সাইকেলের মধ্যে যে দুইটা আমরা জিরো ক্রসিং পাবো এর মধ্য দিয়ে দুইটাকে আমরা যেন এক্সটিংগুইশ করতে পারি, এই জন্য দুইটা ইন্টারাপ্টার থাকে, সেটা বলা হয়েছে এখানে। আচ্ছা, তাহলে আমরা জানি যে আমরা যে লাইনটা ব্যবহার করি যে সেটা আইডিয়ালি 50 হার্টজ থাকে। তাহলে আমরা জানি যে তাহলে এক সাইকেলের মধ্যে যদি আমাদের দুইটা আমাদের জিরো ক্রসিং পয়েন্ট হয়, যেহেতু এটা 50 হার্টজ, সো আমাদের এই 1 মিনিটের মধ্যে আমাদের কিন্তু 100 বার এটা ট্রিপ হচ্ছে বা জিরো ক্রসিং পয়েন্ট আমরা পাচ্ছি 60 সেকেন্ডের মধ্যে আর কি। আচ্ছা, ওকে। তারপরে আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে। তারপরে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার সুইটেবল ফর আউটডোর ইনস্টলেশন, এটা আমরা বলেছি ইনডোর এবং আউটডোর টাইপ যে দুটো, সেটা বলা হয়েছে এখানে। যে এবার ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারে আসি, যে এখানে ইয়াটা কীরকম হয়। এই যে এই ইয়াগুলো এগুলো হচ্ছে আমাদের ভ্যাকুয়াম সিলিন্ডার, এটা আমরা দেখতে পাচ্ছি। ভ্যাকুয়াম ইজ ইউজড অ্যান্ড আর্ক কুইঞ্চিং মিডিয়াম, সেটা আমরা দেখেছি। হ্যাভ গ্রেটেস্ট ইনসুলেটিং স্ট্রেংথ, ভ্যাকুয়ামের মধ্যে ইনসুলেটিং অবশ্যই বেশি হবে অয়েল এবং এয়ারের থেকে। 10⁻⁷, 10⁻⁵ প্রেশার ইজ টু বি মেনটেন। আচ্ছা, এই যে প্রেশারটা এটা হচ্ছে ইউনিটটা হচ্ছে টরের, বা 10⁻⁷ থেকে 10⁻⁵ টর পর্যন্ত এই এয়ার প্রেশারটাকে রাখা হয়। When the contacts of the breaker are opened in vacuum, an arc is produced between the contacts of the ionized of the metal vapors of the contact. আচ্ছা, যে আমরা একটু আগে বলেছি যে এয়ার ব্রেক সার্কিট ব্রেকারে আমাদের এয়ারের পার্টিকেলগুলোকে আয়োনাইজড হয়ে যায় যখন আর্কটা যায়। আবার হচ্ছে আমাদের অয়েলে কি হয়, অয়েলটাকে আর্কটা কী করে হিটেড করে হাইড্রোজেনে ডিকম্পোজ করে দেয়, কিন্তু এখানে কিন্তু কোনো এয়ার নেই। সো সে কাকে আয়োনাইজড করে আর্ক ক্রিয়েট করবে, এই যে আমাদের ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টটা, এর যখন বেশি কারেন্ট যাবে এর মধ্যে দিয়ে এই মেটালগুলোই হিটেড হয়ে এই মেটালগুলোই আয়োনাইজড হয়ে যাবে, ভ্যাপায়ার হয়ে আয়োনাইজড হয়ে যাবে, সেটা এখানে বলা হয়েছে যে অ্যান আর্ক ইজ প্রডিউসড বিটুইন দ্য কন্ট্যাক্টস অ্যান্ড দ্য আয়োনাইজেশন অফ মেটাল ভেপার্স অফ দ্য কন্ট্যাক্টস, যে আর্কটা এখানে কীভাবে ক্রিয়েট হয় সেটা বলা হয়েছে। দ্য আর্ক ইজ কুইকলি এক্সটিংগুইশড because the metallic vapors, electrons and ions produced during arc condense quickly on the surface of the circuit breaker contacts, resulting quick recovery of the dielectric strength. আচ্ছা, এখানে আর্কটা কীভাবে দ্রুত এক্সটিংগুইশ হয়ে যায় সেটা দেখাচ্ছে। এটা মেটালের যেমন গরম হয়ে যাওয়ার প্রবণতাও বেশি, তেমনি ঠান্ডা হওয়ার প্রবণতাও বেশি। সো এখানে যে মেটাল কন্ট্যাক্টসটা আমাদের দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে এবং এর মাধ্যমে আমাদের আর্কটাকে এক্সটিংগুইশ করে দিচ্ছে। কন্ডেন্স কুইকলি মানে ঠান্ডা করে দেয় সারফেসটাকে, তারপরে হচ্ছে আমাদের আর্কটা এক্সটিংগুইশ হয়ে যায়। আচ্ছা, এখানে একটা নিচে ক্যালকুলেশন দেখানো হয়েছে যে 1 টর বলতে আমরা কত অ্যাটমসফিয়ারিক প্রেশার বুঝি, 760 অ্যাটমসফিয়ারিক প্রেশারের 1 ভাগ আর কি। আমাদের কনস্ট্রাকশনটা এখানে দেখানো হয়েছে। এই যে এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি ফিক্সড এন্ড, এটা হচ্ছে আমাদের ফিক্সড কন্ট্যাক্টটা, আর মুভেবল এন্ড এটা মুভিং কন্ট্যাক্টটা। এটা হচ্ছে আমাদের যখন আমাদের আর্ক থাকে না বা ফল্টি কন্ডিশন থাকে না তখন এই দুটো লেগে থাকে একসাথে, আর যখন আমাদের ফল্টি কন্ডিশন চলে আসে তখন দুইটার মধ্যে গ্যাপ হয়ে আর্কটা ক্রিয়েট হয়ে যায় এবং এই বায়ুশূন্য স্থানে মেটাল ভেপারাইজডের মাধ্যমে আর্কটা ক্রিয়েট হয়, এটা বলা হয়েছে। আচ্ছা, এখানে এখন দেখি ইট কনসিস্টস অফ ফিক্সড কন্ট্যাক্ট অ্যান্ড মুভিং কন্ট্যাক্ট অ্যান্ড আর্ক শিল্ড মাউন্টেড ইনসাইড দ্য ভ্যাকুয়াম চেম্বার। এই যে আমরা দেখেছি যে যেটা বলা হয়েছে, the movable contact is connected to the control mechanism by stainless steel bellows. এই যে মুভেবল কন্ট্যাক্টটা
সেটা তো মুভ করতে হবে। সেটা কিভাবে কানেক্টেড থাকা যায় আমরা একটা মেকানিজম এখানে দেখতে পাচ্ছি, মুভেবল বেলোজের মাধ্যমে আমাদের এটা কানেক্টেড থাকে। দিস এনাবলস দ্য পারমানেন্ট সিলিং অফ দ্য ভ্যাকুয়াম চেম্বার সো অ্যাজ টু এলিমিনেট পসিবিলিটি অফ লিক। আমি আগে বলেছি যেহেতু এটা ভ্যাকুয়াম চেম্বার হিসেবে রাখতে হবে, বাতাস যেন বের হয়ে না যায়, সেজন্য আমাদের এটা হচ্ছে আমাদের কনসিল বা সিলিং একটা চেম্বারে রাখতে হবে। সেটা এখানে দেখানো হয়েছে যে সিলিং কীভাবে আমাদের এটাকে আমরা কীভাবে শিল্ড দিয়ে রাখি সেটা এখানে দেখানো হয়েছে। A gas vessel or ceramic vessel is used as the outer insulating body. আচ্ছা, এখানে আমাদের বাইরের সাথে যেহেতু এটা ভ্যাকুয়াম একটা স্থান থাকবে, এটাকে আমাদের অবশ্যই বাইরের কন্ট্যাক্টের সাথে পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে হবে। সো আমাদের ইনসুলেশনটা বাড়ানোর জন্য আমাদের একটা গ্লাস ভেসেল আর সিরামিক দিয়ে এই যে এইটা দিয়ে আমাদের বাইরের পোর্শনটা কোট করা থাকে চারদিকে। আচ্ছা, ওকে, এখন আমরা সুবিধা অসুবিধা দেখব। অ্যাডভান্টেজ ফার্স্টে দেখি আমরা, কম্প্যাক্ট, রিলায়েবল, হ্যাভ লঙ্গার লাইফ। যেটা আমরা ভ্যাকুয়ামে দেখতে পাচ্ছি যে ফিক্সড কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের মধ্যে যেহেতু এটা বায়ুশূন্য স্থান, সেহেতু এদের হচ্ছে আমাদের ঘর্ষণ বা ফ্রিকশনের জন্য জনিত কোনো ক্ষয়জনিত কিছু হতে পারে না। এই জন্য এটা আমাদের লঙ্গার ক্যাপাবিলিটি। বা অয়েলে যেমন অনেক মেনটেন্যান্স করতে হয়, এয়ার ব্রেক, সার্কিট ব্রেকারেও যেমন মেনটেন্যান্স করতে হয়, কিন্তু এটা তো অতটা লাগে না। নো ফায়ার হ্যাজার্ডস, অয়েলের মতো। নো জেনারেশন অফ গ্যাস ডিউরিং আফটার অপারেশন, যে অয়েলে যে গ্যাস জেনারেট হয় সেটা থাকে না। ক্যান ইন্টারাপ্ট এনি ফল্ট কারেন্ট। নো নয়েজ ইজ প্রডিউসড হোয়াইল অপারেটিং, যে আমরা যখন এয়ার ব্লাস্ট করবো তখন দেখবো যে অনেক এখানে সাউন্ড থাকে, আমরা এই ভ্যাকিউমের জন্য আমরা কোনো সাউন্ড পাই না। রিকোয়ার লেস পাওয়ার ফর কন্ট্রোল অপারেশন, আমরা এটা বুঝেছি যে ফিক্সড কন্ট্রাক্ট এবং মুভিং কন্ট্রাক্টের মধ্যে বায়ুশূন্য স্থানে থাকার জন্য কোনো আমাদের ফ্রিকশন থাকে না, সো পাওয়ারও কম লাগে আমাদের কন্ট্রোলের জন্য। The vacuum circuit breaker is fast in operation, so ideal fault clearing. Vacuum circuit breaker is suitable for repeated operation. যেহেতু এটা ভ্যাকুয়াম, সেটা এদের কোনো পার্টকে রিপ্লেস করা লাগে না বা এই লাইক দ্যাট। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার্স আর অলমোস্ট মেনটেন্স ফ্রি, সেটা আমরা দেখেছি। ডিসঅ্যাডভান্টেজটা আমরা দেখি, ইট নিডস অ্যাডিশনাল সার্জ অফ সাপ্রেসর্স। ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার্স আর আনইকোনমিক্যাল অ্যাবাভ 36 কিলোভোল্ট। তারপর হচ্ছে the cost of the breakers become excessive at high voltages. This is due to the fact that high voltages above 36 kilovolt, more than 2 numbers of circuit breakers are required to be connected in series. যেটা আমরা দেখেছি যে দুইবারকে যদি আমরা মানে জিরো ক্রসিং পয়েন্ট পেতে চাই, সো সিরিজে আমাদের দুইটা ব্রেকারকে লাগাতে হবে। সেটার জন্য আমাদের কস্ট অনেক বেড়ে যায়। অ্যাডভান্স টেকনোলজি ইউজড ফর দ্য প্রোডাকশন অফ ভ্যাকুয়াম ইন্টারফেস। সো আমাদের ভ্যাকুয়ামটা চেম্বারটা ইনিশিয়ালি তৈরি করে কস্টটা অনেক বেশি, এই জন্য আমরা এটা 36 কিলোভোল্টের চেয়ে বেশি ভোল্টেজের জন্য আমরা ব্যবহার করতে পারি না। সো আমরা আজকে এই ওয়াইল সার্কিট ব্রেকার এবং ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারটা সম্পর্কে বিস্তারিত দেখলাম, কোথায় কোনটা ইউজ করার সুবিধা হয় সেটা আমাদের বলা হয়েছে। সো আশা করি যে আজকের লেকচারটা সবার ক্লিয়ার হয়ে গেছে। সো থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে আমরা বাকি যে সার্কিট ব্রেকারগুলো, সালফার হেক্সাফ্লোরাইড সার্কিট ব্রেকার, তারপরে এয়ার ব্লেস সার্কিট ব্রেকার, তারপরে এই মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, এটা নিয়ে একটু আলোচনা করব। সো থ্যাংক ইউ।